7 জন জুডিশিয়াল অফিসারকে 9 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কোনো সন্ত্রাসীও ছিলেন না, তারা ছিলেন সাধারণ সরকারি কর্মকর্তা যারা একটি নির্বাচনী কাজ করতে গিয়েছিলেন। কিন্তু এই গল্পটা শুধু মালদার না, এই গল্পটা হলো বাংলার রাজনীতি আসলে কিভাবে কাজ করে। মিডিয়া যা দেখাচ্ছে সেটা শুধু উপরের স্তর। আজ আমরা যাব একেবারে ভেতরে। নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাইব। 1 এপ্রিল 2026 মালদার কালিয়াচক 2 ব্লক ডেভেলপমেন্ট অফিস। বিকেল 3:30টায় 7 জন জুডিশিয়াল অফিসার্স, যাদের মধ্যে 3 জন ছিলেন মহিলা, সেখানে পৌঁছান এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করতে। তাদের কাজ ছিল খুবই সহজ, ভোটার তালিকা যাচাই করা। কিন্তু বাইরে রাস্তায় জমায়েত হয়েছিল বিশাল রাগী জনতা। তাদের অভিযোগ একটাই, হাজার হাজার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। তারা রাস্তা বন্ধ করে দিল, অফিস ঘেরাও করলো, আর ভেতরে আটকা পড়লেন সেই 7 জন জুডিশিয়াল অফিসার। সেখানে পুলিশ এলো, কিন্তু দেরিতে, অনেকটা দেরিতে। আর তাদেরকে উদ্ধার করা হলো প্রায় রাত 1টায়। আর তারা বের হওয়ার পরে সে রাগী জনতারা গাড়িতে ইট পাথর ছুড়ল। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে বলেছে ক্যালকুলেটেড অ্যান্ড প্রিমেডিটেটেড, অর্থাৎ পরিকল্পিতভাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজে SOS পাঠিয়েছিলেন, NIA তদন্তে নেমেছে। আর এটা কোনো স্বতঃস্ফূর্ত রাগ নয়, বরং ডিসপারেশনের ফলাফল। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এতটা ডেসপারেট হলো কেন? একটা ভোটার তালিকার জন্য এত রাগ কেন? আপনি ভাবছেন ভোটার তালিকায় নাম মুছলে কি হয়, আর একটা কাগজ জমা দিলেই তো হয়? আসলে না, ব্যাপারটা এখানেই শেষ নয়। বাংলায়, বিশেষত গ্রামীণ বাংলায়, ভোটার তালিকায় নাম থাকা মানে শুধু ভোট দেওয়ার অধিকার না। ভোটার কার্ড মানে পরিচয়, ভোটার কার্ড মানে সরকারি প্রকল্পের সুবিধা, ভোটার কার্ড মানে তুমি সিস্টেমের ভিতরে আছো। মানে ব্যাপারটা এখানে পরিষ্কার যে বাংলায় রাজনীতি এখন আর আইডিওলজির উপরে দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে আছে ডিপেন্ডেন্সির উপর। সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবসাথী, 100 দিনের কাজ, এগুলো শুধু কল্যাণমুখী প্রকল্প না, এগুলো সাধারণ মানুষের সঙ্গে পলিটিক্যাল লয়্যালটির বিনিময় মূল্য। নাম তালিকায় থাকলে তবেই সুবিধা মেলে, আর নাম না থাকলে অন্ধকার। তাই যখন ভোটার তালিকা থেকে নাম মুছে যায়, মানুষ তখন শুধু ভোট হারায় না, মানুষ তার সার্ভাইভাল ক্ষমতা হারায়। বাংলা রাজনীতি 3টা বড় ধাপে বদলেছে। প্রথম ধাপে ছিল আদর্শের রাজনীতি। বামফ্রন্টের যুগে 1977 থেকে 2011 পর্যন্ত, তখন মানুষ একটা ধারণায় বামফ্রন্টকে ভোট দিত। জমি সংস্কার হয়েছিল, ভূমিহীন কৃষকরা জমি পেয়েছিল। রাজনীতিতে তখন একটা মরাল ফাউন্ডেশন বা আইডিওলজি ছিল। আর দ্বিতীয় ধাপে এলো নির্ভরতার রাজনীতি। 2011-তে TMC ক্ষমতায় আসার পর সেই আইডিওলজি সরে গিয়ে সমাজে এলো ওয়েলফেয়ার মানে সরকারি প্রকল্প। আর সেই সরকারি প্রকল্পের জালে বাধা পড়ে গেল সাধারণ মানুষ। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ফাঁদ আছে, আর সেটা হলো ওয়েলফেয়ার ইজ নট ইকুয়াল টু এম্পাওয়ারমেন্ট। TMCর ডুয়েল স্ট্র্যাটেজি আছে। একদিকে সাধারণ মানুষকে সরকারি সুবিধা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে লোকাল পলিটিশিয়ানরা সেই সুবিধা বিতরণ করছে পার্টির প্রতি লয়্যালটি দেখে। অর্থাৎ সরকারি সুবিধা পেতে হলে দলের প্রতি আনুগত্য দেখাতে হবে। আর এটা কোনো কল্যাণমূলক প্রকল্প নয়, এটা ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। আর তৃতীয় ধাপে আছে বিজেপির উত্থান। বিজেপি এখানে আলাদা চেহারা নিয়ে এসেছে, ডেভেলপমেন্ট, হিন্দুত্ববাদী বাগাড়ম্বর, সেন্ট্রালাইজড লিডারশিপ। কিন্তু এদিকে গবেষণা বলছে অন্য কথা। পার্টি বদলায় কিন্তু সিস্টেম কখনো বদলায় না। এই পয়েন্টটাই এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বামফ্রন্ট গেল, TMC এলো, আর বিজেপি আসছে। কিন্তু ক্যাডার ভিত্তিক নেটওয়ার্ক থেকেই গেল, পৃষ্ঠপোষকতা থেকে গেল, নিয়ন্ত্রণের পদ্ধতি একই থেকে গেল। আর এদিকে কম্পারেটিভ স্ট্যাটিস যা বলছে, বামফ্রন্ট, TMC এবং বিজেপি 3টি দলই স্থানীয় স্তরে ক্যাডার নেটওয়ার্ক এবং পৃষ্ঠপোষকতা ব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে। সোশ্যাল ক্লাবস, লোকাল বডিজ, পাড়া কমিটি, এগুলো আসলে পার্টি বা রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। নেতারা বদলায়, কিন্তু এই মধ্যস্থতাকারী স্ট্রাকচার থেকেই যায়। তাহলে মানে কি দাঁড়ালো? আপনি যখন ভোট দিচ্ছেন তখন আপনি একটা নেতাকে দেখে ভোট দিচ্ছেন, কিন্তু আসলে ব্যাপারটা হলো আপনি একটা সিস্টেমকে ভোট দিচ্ছেন। বাংলায় পার্টি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে না, বরং সিস্টেম পার্টিকে নিয়ন্ত্রণ করে। এবার মালদায় ফিরে আসা যাক। কালিয়াচক একটি মুসলিম মেজরিটি এলাকা। সেখানে বড় সংখ্যায় ভোটারদের নাম কেন মুছলো সেটা তদন্তের বিষয়, কিন্তু মানুষের ভিতরের ভয় সেটা রিয়েল ছিল। কারণ বাংলায় সাধারণ মানুষ ভালো করেই জানে, ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি প্রকল্প পাওয়া কঠিন হয়। স্থানীয় নেতার কাছে যাওয়ার লেভারেজ কমে যায়, সিস্টেমের বাইরে চলে যাওয়ার একটা ভয় থাকে। আর এই ডিপেন্ডেন্সির সবচেয়ে বড় বিপদ কি জানেন? যখন মানুষ সরকারি সুবিধার উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে সেই সুবিধা হারানোর ভয়টাই তাদের মূল অ্যাংজাইটি হয়ে দাঁড়ায়, তখন ডেমোক্রেটিক প্রোটেস্টও এক্সট্রিম হয়ে যেতে পারে। মালদার ঘটনা কোনো র্যান্ডম ভাইলেন্স ছিল না, এটা ছিল একটা জনগোষ্ঠীর ডেসপারেট রিয়াকশন, যারা মনে করেছিল তাদের অস্তিত্বকেই মুছে দেওয়া হচ্ছে। কারণ ডিপেন্ডেন্সি পলিটিক্সে ভোট হারানো মানে শুধু গণতান্ত্রিক অধিকার হারানো না, ভোট হারানো মানে সার্ভাইভাল ক্ষমতা হারানো।
এখন আরও একটু গভীরভাবে দেখা যাক। বাংলায় ভোটার টার্ন আউট সবসময় বেশি, 80%-এর থেকেও বেশি। বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে যায়, কিন্তু সেই মানুষগুলো কি সত্যি স্বাধীনভাবে ভোট দিতে পারে? না, তারা সবসময় স্বাধীনভাবে ভোট দিতে পারে না। বাংলায় অনেক ভোটার তাদের সত্যিকারের রাজনৈতিক পছন্দও লুকিয়ে রাখেন। কারণটা হলো সরকারি হুমকি, সুবিধা হারানোর ভয়, সামাজিক চাপ, আর এর ফলে তৈরি হয় কন্ট্রোলড ডেমোক্রেসি, যেখানে আনুষ্ঠানিকভাবে মানুষের অংশগ্রহণ বেশি কিন্তু জেনুইন এক্সপ্রেশন কম। আর এই ক্ষেত্রে ভায়োলেন্স এখানে র্যান্ডম না, ভায়োলেন্স হলো একটা টুল। ভায়োলেন্সের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় যে সিস্টেমের বাইরে গেলে কি হয়। গণতন্ত্র আছে, কিন্তু এক্সপ্রেশন নিয়ন্ত্রিত। এখন একটা প্রশ্ন করুন নিজেকে, এত রাজনীতি, এত নেতা, এত প্রকল্প, তাহলে বাংলায় আনএমপ্লয়মেন্ট এত বেশি কেন? ইন্ডাস্ট্রি এত কম কেন? ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জাতীয় গড়ের তুলনায় অনেক পিছিয়ে। কারণ হলো ইন্ডাস্ট্রিয়াল রিজিডিটি। যে পৃষ্ঠপোষকতা নেটওয়ার্ক রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটাই ইকোনমিক রিফর্মকে আটকায়। কারণ সত্যিকারের ডেভেলপমেন্ট হলে মানুষের ডিপেন্ডেন্সি কমবে, আর ডিপেন্ডেন্সি কমলে পলিটিক্যাল কন্ট্রোল কমবে। তাই সিস্টেম নিজেই অর্থনৈতিক অনড়তাকে টিকিয়ে রাখতে চায়। আর অর্থনীতি যখন ব্যর্থ হয়, রাজনীতি হয়ে যায় সার্ভাইভাল গেম। মানুষ চাকরি না পেলে প্রকল্পের উপর নির্ভর করে থাকবে। প্রকল্পের উপর নির্ভর হয়ে থাকলে নেতার মুখের দিকে তাকাতে হবে, আর নেতার মুখের দিকে তাকালে ভোট তাকেই দিতে হবে। আর এটাকেই বলা হয় দুষ্ট চক্র, এবং এটা ইন্টেনশনালভাবেই করা হচ্ছে। টিএমসি বলছে ওয়েলফেয়ার দাও, মানুষ নিরাপদে থাকবে। বিজেপি বলছে ডেভেলপমেন্ট দাও, মানুষ স্বনির্ভর হবে। কিন্তু দেখুন আসলে কি হচ্ছে। টিএমসির ওয়েলফেয়ার মডেল মানুষের মধ্যে ডিপেন্ডেন্সি তৈরি করে, আর বিজেপির হিন্দুত্ববাদী বাগাড়ম্বর ডিসরাপশন তৈরি করে। আর ডিসরাপশন মানে পুরনো ডিপেন্ডেন্সি ভেঙে ফেলা, আর পুরনো ডিপেন্ডেন্সি ভাঙলে সাময়িক কষ্ট বাড়ে। তাহলে 2026 নির্বাচনের আসল লড়াই কি নিয়ে? এই নির্বাচনে আইডিওলজিক্যাল লড়াই কম, লড়াই হচ্ছে দুটো ডিপেন্ডেন্সি মডেলের মধ্যে। টিএমসি বলছে আমরাই তোমাদের দেব, আর বিজেপি বলছে আমরা এলে দিল্লি সবকিছু দেবে। কিন্তু দুটো মডেলই এই ভোটারকে একটা নিষ্ক্রিয় প্রাপক হিসেবে দেখছে, অ্যাক্টিভ সিটিজেন হিসেবে নয়। তবে ওয়েলফেয়ার হোক বা ডেভেলপমেন্ট, দুটোই যদি ডিপেন্ডেন্সি তৈরি করে, তাহলে আসল পার্থক্য কোথায়? তাহলে মালদায় সেই 7 জন অফিসার কেন আটকা পড়েছিলেন? কারণ একটা জনগোষ্ঠী ভয় পেয়েছিল। কারণ তারা জানে সিস্টেম থেকে বাদ পড়লে বাঁচা কঠিন। কারণ দশকের পর দশক ধরে তাদের সেই ভয়ে রাখা হয়েছে। নেতারা বদলেছেন, পার্টি বদলেছে, কিন্তু সেই ভয় বদলায়নি, সেই ডিপেন্ডেন্সি বদলায়নি, সেই সিস্টেম বদলায়নি। তাই এবার 2026-এর নির্বাচন দুটো বড় দল, দুটো বড় প্রতিশ্রুতি। কিন্তু যদি প্রতিটা পার্টি একই সিস্টেম ব্যবহার করে, তাহলে 2026-এ মানুষ কি আসলে নেতাকে বেছে নিচ্ছে, নাকি তারা শুধু এটা বেছে নিচ্ছে যে কে তাদেরকে নিয়ন্ত্রণ করবে? আশা করি ভিডিওটা আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।